সকালবেলা দরজা খুলতেই দেখি বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ঘরে তো দরজা জানলা বন্ধ থাকে বলে কিছুই বোঝা যায় না, কিন্তু দরজা খুলতেই দেখলাম চারিদিকটা একেবারে অন্ধকার হয়ে আছে। তখন বেজেছিল এই 6:30 মতো, আর আমার আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। এত অন্ধকার ছিল তো আমি বুঝতেই পারিনি এতটা সকাল হয়ে গেছে, তাই জন্য উঠতে দেরি হয়ে গেছে। আকাশ তখনও কালো মেঘে একেবারে ঢাকা, রাস্তাঘাটেও বেশ ভালো জল জমে গেছে। আমি তাই জন্য ভেবে যাচ্ছিলাম যে ঝনককে আজকে কি করব, স্কুলে কি পাঠাবো নাকি পাঠাবো না। তারপর ভাবলাম অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নাম চা। সকালবেলা ঘুম থেকে উঠের থেকে দেখছি ঝরঝর করে বৃষ্টি পড়ে যাচ্ছে। চারিদিকে এত অন্ধকার, লাইট জ্বালিয়ে আমাকে কাজ করতে হয়েছে। 6:30 ঘুম থেকে উঠেছি, এখন বাজে 7:30। কাজকর্ম তো সব করছি, কিন্তু একটাই জিনিস ভেবে যাচ্ছি, ঝনককে স্কুলে পাঠাবো কি পাঠাবো না। যদিও পাঠালে খুব একটা অসুবিধা নেই, কেননা ওদের স্কুলে ঢোকার মুখে টিনের শেড আছে, আবার যেখান দিয়ে যায় সেখানেও বৃষ্টি পড়ার অতটা চান্স নেই। কিন্তু ওর তো ঠান্ডা লাগার ধাত, একটুতেই ঠান্ডা লেগে যায়, তাই ভাবছি বসে বসে। আর সকাল থেকে সব কাজই করে ফেলেছি, আর এখন ওয়েদার রিপোর্টে যা বলে একদম মিলে যায়। গতকাল রাত্রিবেলায় তোমাদেরকে বললাম, বলছে নিম্নচাপ হতে পারে। সকালবেলা উঠে দেখছি নিম্নচাপ শুরু হয়ে গেছে। আজকে তো সারা দিন বৃষ্টির চান্স দেখাচ্ছে, আগামীকালও তাই। এরকম করে আর কতদিন কামাই করাবো? এমনি গতকাল কামাই হয়েছে ঝনকের। আর রাকেশ উঠুক ঘুম থেকে, যদিও আজকে গাড়িতেই বলবো দিয়ে আসতে, তা ও তো গাড়িতে নামিয়ে দিয়ে ও তো অফিস চলে যাবে, আমাকে তো টোটো বা ভ্যানেই যেতে হবে। কি করি এখন বুঝতেই পারছি না, দেখা যাক। চলো দিনটাকে শুরু করি, দেখতে থাকো কি করি সারাদিন। কাল তোমাদেরকে দেখালাম না রাকেশ আম এনেছে, আমি আমের প্লাস্টিকগুলো ধরে একেবারে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, যে আমটা কাটতে তাহলে খুব সুবিধা হয়, বাইরে থাকলে নরম হয়ে যায়। রাকেশ আবার আমাকে বলল যে আমটা একদম ফ্রিজে ঢুকিও না, বাইরেই রাখো, তাহলে এটা পাকবে, এগুলো এমনিতে কাঁচা। ও কাঁচা বলেছে বলে আমি আবার আমের প্লাস্টিক থেকে আমগুলোকে বের করিনি, এটাই হয়েছে আমার ভুল। সকালে উঠে দেখছি কয়েকটা আমের, সবকটার না কিন্তু কয়েকটা আমের সাইডগুলো একটু একটু নরম হতে শুরু করেছে। কাটতে গিয়ে মহা বিপদে পড়েছি, একদম নরম হয়ে গেছে। তারপরে প্লাস্টিক থেকে তাড়াতাড়ি বের করে রাখলাম। এখন ভাবছি এগুলোকে ফ্রিজেই ঢুকিয়ে দিই। শুধু হিমসাগর আমি আনিনি, আম্রপালিও এনেছে। আম্রপালি আমগুলো একদিকে দেখলাম বেশ ভালো, পচে যায় না, শক্তই থাকে। কয়েকদিন ধরে সকালবেলা রুটি পান্তা ভাত এইসবই তো খাচ্ছে, ওই জন্য মুসলিটা কিনে পড়েই ছিল, আর ঢালা হচ্ছিল না। আজকে অনেক দিন পর আবার মুসলি দেবো ওকে সকালবেলা, তাই জন্য ভাবলাম মুসলিটা ঢেলে নিই। আজকে তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি। আমার যেটা মনে হয়, সত্যি বা মিথ্যে কোনোটাই আমি ঠিকঠাক জানি না। গতকাল একটা খবরে দেখলাম যে এয়ার ইন্ডিয়ার আরেকটা ফ্লাইট হংকং থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু সে পুরো দিল্লি পর্যন্ত পৌঁছতে পারেনি। হংকং থেকে মাঝ রাস্তায় গিয়ে আবার সে হংকংয়েই ব্যাক করেছে। ফ্লাইটটাতে নাকি কোনো রকম যান্ত্রিক গোলযোগ ঘটেছিল। আরেকটা ভিডিওতে দেখলাম সেই ফ্লাইটটা যেটার মারাত্মক অ্যাক্সিডেন্ট হলো, সেইটা প্রথমে দিল্লি থেকে আহমেদাবাদের উদ্দেশ্যেই রওনা হয়েছিল, আর তখন তার ভেতরে না চলছিল এসি, না কিছু কিছু স্ক্রিন কাজ করছিল। প্রবলেম তখন থেকেই হচ্ছিল। এই ভিডিওটা আমি দেখেছি, অনেকে দেখছি ম্যাগাজিন দিয়ে হাওয়া খাচ্ছে। তাহলে এই একই ফ্লাইট কিভাবে আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিল সাহস দেখিয়ে? এটাই তো বুঝে উঠতে পারছি না। কিছু তো একটা ঘটছে, বড় সড়ো একটা চক্র চলছে হয়তো ভেতর ভেতর। যদিও আমি এইসব ব্যাপারে কিন্তু একদমই অভিজ্ঞ নই, তাও আমার যেটা মনে হলো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই সমস্ত ঘটনাগুলোই যেহেতু এয়ার ইন্ডিয়ার সাথেই ঘটছে, আমাদের এটাই মনে হবে নাকি যে এখন থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটগুলোকে অ্যাভয়েড করাই ভালো? ভারত পাকিস্তানের যুদ্ধের পর থেকেই এই ব্যাপারটা দেখা যাচ্ছে, এর পেছনে আবার এইটা দায়ী না তো? যদি এইরকমই কোনো কারণ হয়, তাহলে নিরপরাধ মানুষগুলো কিভাবে শাস্তি পাচ্ছে, এটা ভেবে আমার খুব খারাপ লাগছিল আজকে সকাল থেকেই। তোমাদেরকে বাকি যে খবর দুটোর কথা বললাম সেগুলো গতকাল রাত্রিবেলায় আমি দেখলাম, তারপর থেকেই আমার এই ভাবনাটাই মনের মধ্যে ঘুরপাক খেয়ে যাচ্ছে একভাবে। আমার আর রাকেশের ইচ্ছে ঝনক খুব ভালো করে গানটা শিখুক, কিন্তু আমাদের ইচ্ছেতে তো কোনো কাজ হবে না। এখনকার বাচ্চাদেরকে না জোর করে চাপিয়ে দেওয়া মানে ওদেরকে প্রেশারাইজ করা, সেটা কখনোই আমরা চাই না। ওর তো এখন সবে হয়েছে 3.5 বছর, 3 বছর 8 মাস এইরকম হয়েছে। ওকে এখন থেকেই গানে ভর্তি করছি। আমিও শেখাতে পারতাম, কিন্তু আমার কাছে তো মোটেই বসে না, তোমরা শুনেইছো, পড়তেও বসে না, তাই জন্য ওকে পড়ার জন্য টিচার দিতে হয়েছে। গানের ক্ষেত্রেও ঠিক তাই, আমি ওকে
বাড়িতে যেটুকু পারবো প্র্যাকটিস করাবো, কিন্তু একজন টিচার আমি রাখবো, যাতে ও ওখানে গিয়ে একটুখানি আমার থেকে সে নিশ্চয়ই ভালো শেখাবে। আমার শেখানোর ক্যাপাসিটি একদমই নেই, আমি সেটা ভালো মতো জানি, গান করতে পারি এইটুকুই। তাই জন্য আমি আজকে থেকে ওকে গানের ক্লাসে ভর্তি করলাম। আজকে সন্ধ্যেবেলা রাকেশ অফিস থেকে ফিরলে ঝনককে নিয়ে আমরা দুজনে যাবো গান শেখাতে। দেখা যাক ওখানে গিয়ে ফার্স্ট দিনের ওর কি করে, ঠিকঠাক করে বসে নাকি খুব বায়না করে, দেখা যাক কি করে। আস্তে আস্তে দেখলাম বৃষ্টিটা ধরে এসেছে, তাই ভাবলাম ঝনককে স্কুলে পাঠিয়েই দেওয়া যাক। স্কুলে গেলে কিছু তো পড়া হবে, আর ওই দুপুরবেলার টাইমটাতে না ও একদম বই নিয়ে বসতে চায় না, এদিক ওইদিক দৌড়ে বেড়ায়, খেলে বেড়ায়। তাই স্কুলে যাওয়াও যথেষ্ট ভালো, আর স্কুল কামাই করাতে আমি একদমই চাই না। তাই ওর ব্যাগপত্রগুলো ফটাফট গুছিয়ে ফেলি। কি অন্ধকার? তো বৃষ্টি হচ্ছে বলে মেঘ করেছে, লাইট অফ না। সকালবেলা কেউ লাইট জ্বালায় নাকি? না। তাহলে স্কুলে যেতে হবে, চলো রেডি হয়ে নেবে তাড়াতাড়ি করে। তাড়াতাড়ি করে যাবো। না না ছুটি না। ঘুম থেকে ওঠার পর এই বায়নাটা ঝনকের রোজ দিনই লেগে থাকে, তবে আজকে কিন্তু একদম ও ডিস্টার্ব করেনি, একেবারে গুড বয় হয়েছিল স্কুলে যাওয়ার পরে। এখন একটু বায়না করছে ঠিকই, কিন্তু আমি বুঝিয়ে বাজিয়ে ওকে ঠিক ম্যানেজ করে নিয়েছি। এরপরে একেবারে পায়ের তলায় চাকা লাগিয়ে সমস্ত কাজ 9:20 মধ্যে সেরেছি, যেহেতু গাড়ি নিয়ে বেরোতে হবে। প্রথম কটা গাড়ি নিয়ে বেরোলে বাইকের থেকে একটু বেশি টাইম লাগে, তারপরে আবার গাড়িটাকে রেখে যেতে হয়। রাকেশ তো অন্য দিনগুলোতে বাইক নিয়েই সোজা স্টেশনে চলে যায়, গাড়ি নিয়ে তো আর স্টেশনে যাওয়া যাবে না, তাই জন্য একটু তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়লাম। আর যখন বেরোলাম আকাশটা বেশ অন্ধকার ছিল, আর ঝিরঝির করে তখনও বৃষ্টি হয়ে যাচ্ছিল, কিন্তু আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। আজকে সকালে তো ঝনকের স্কুল আছে, রাকেশের অফিস আছে, কিন্তু আজকে রাত্রিবেলা আমাদের কিন্তু আছে গ্র্যান্ড ডিনার। আসলে আমরা যখন জামাই ষষ্ঠীর সময় ঘুরতে গেলাম তখন তো খাওয়াটা হয়নি, আর ওইসব জায়গায় গিয়ে মাকে যদি বলতাম ওখানেই খাওয়াও, ফালতু ফালতু টাকাটাই ধ্বংস হতো, সেরকম কিছুই খেতে পারতাম। মাই বলেছিল একদিন বাড়ি গিয়ে ভালো করে রান্না করে খাওয়াবো। আসলে ষষ্ঠীর খাওয়াটা ওই কিনে খাওয়াটা ঠিক পোষায় না, বাড়িতে রান্না করে খাওয়াটাই বেশি আর কি মনে হয় যে ষষ্ঠী ব্যাপার। তাই জন্য আজকে রাকেশের রাত্রিবেলা কোনো কাজ নেই, প্রোগ্রাম নেই, আর শুভমদাও ফাঁকা আছে। মা আজকে রাত্রিবেলা আমাদেরকে খাওয়াবে ষষ্ঠীর খাওয়া দাওয়া। গতকাল ঝনকের ড্রেসটা কেচে দিয়েছিলাম, বৃষ্টি হওয়াতে সেই ড্রেসটা শুকোয়নি, ওপরটা শুকিয়ে গেলেও প্যান্টটা একদমই ভেজা আছে, তাই জন্য আজকে ঝনকের জন্য নতুন ড্রেসটা নামিয়ে দিলাম। এই সেটটা বানিয়ে রেখেছিলাম এই বর্ষার জন্যই, বর্ষাতেই লেগে গেল কাজে। ঝনককে স্কুলে নামিয়ে দিয়ে এসে দেখলাম রান্নাঘরে জোর কদমে রান্নাবান্না চলছে। এদিকে চলছে মাছ রান্না, যদিও আজকে মাটন হবে, কিন্তু সকালের জন্য হবে মাছের ঝোল। আর মায়ের হাতের মাছের ঝোলটাও যেন অমৃত, ঝালটা তো অমৃত হয়ই, ঝোলটাও অমৃত। এখন তারই প্রিপারেশন চলছে। রান্নার ক্ষেত্রে মায়ের হাতে তো জাদু আছেই, আর তার সাথে কি যে স্পিড, কিছুক্ষণের মধ্যেই রান্নাঘরে ফিরে এসে দেখছি মাছ রান্না হয়ে গেছে। ঝনকের সব সবজিপাতি কাটা, মেটে ফেটে সব মশলাপাতি মাখানো। আমি তো লোহার কড়াই রান্না করতে পছন্দ করি, এই যে লোহার কড়াই বসে গেছে, যেটা হেলথের পক্ষে খুবই ভালো। এবার হবে ঝনকের মেটের ঝোল। আমাদের বাড়িতে মাটন হলে মাটনের যে মেটেগুলো, সেই মেটেগুলো ঝনকের জন্যই রেখে দেওয়া হয়। ঝনক না মাটনটা ঠিক চিবিয়ে খেতে পারে না, বয়সটাও তো কম, হজম হতে অসুবিধা হবে, তাই ওকে মেটেটাই খাওয়াই। এই মেটেটা সবজি দিয়ে মা যা দারুণ রান্না করে না, এখন সেইটাই করছে। এদিকে ধামসা আলু ভাজা হয়ে গেছে, আর এই পাশে শুরু হয়েছে এবার মাংসের ফোড়ন। গরম মশলা, তেজপাতা দেওয়া হলো, এই পাশে পেঁয়াজ কেটে রাখা, এদিকে রসুন বাটা হবে, আর মাংস তো ম্যারিনেট করে আগেই ফ্রিজে রাখা আছে। মায়ের রান্নার হাত খুব ভালো, তোমরা তো সেটা জানোই, আর তোমাদেরকে বলেওছি। আর আমি না ছোটোবেলা থেকে কোনোদিনই রান্না এরকম করে হাতে কলমে শিখিনি। আমি মা যখন রান্না করতো এরকম পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, দেখে দেখেই রান্না শিখে গেছি। আসলে রান্নার ব্যাপারটা হলো, এটা শিখে হয় না, এটা নিজের ভেতরকার ব্যাপার, মানে নিজের তাগিদেই হয়ে যায়। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এরপরে চলছে মশলা কষানোর কাজ।
আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, গুঁড়ো মশলা সমস্ত কিছু দিয়ে একেবারে মশলাটা ভালো মতো কষানো হচ্ছে। আর হাফ মশলা এই মাংসের সাথে ম্যারিনেট করে রাখা হয়েছিল, সেই মাংসটা এবার ঢেলে দেওয়া হবে মশলার ভেতরে। ষষ্ঠীর দিন হলে হয়তো আরও অনেকগুলো আইটেম হতো, তবে কম আইটেম তো কি হয়েছে, এই রান্নাই আমরা আজকে আঙুল চেটে খাবো। মাংস কষানোর গন্ধে গন্ধে আমি বারবার রান্নাঘরে এসে ঢু মারছি। আর এখন মাংসটা হাফ মানে 50%ই কষেছে, আরও কষানো বাকি আছে। এবারে একেবারে পুরোপুরি কষানো হয়ে গেছে। আর কালারটা কি এসেছে দেখেছো? আমি তো সমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গন্ধ শুকে যাচ্ছিলাম, আর মাকে বলছিলাম আজকে সব কটার পেট ব্যথা হবে। তিয়াত চলে এসছে, স্কুল থেকে যাচ্ছে। বাবা লিফট করতে হবে নাকি তোর জন্য? মায়ের রান্না শেষ হওয়ার আগেই আমি ঝনককে স্কুল থেকে নিয়ে চলে এলাম। আজকে এত রান্না বান্না ছিল, মা শেষ করে উঠতে পারেনি। আর ঝনক আসার সাথে সাথেই দেখো তাই নাকি? ও বাবা, ভেরি গুড, দিস ইজ এ গুড বয়, ঝনক ইজ এ গুড বয়। করে দিলাম লাইন দাদা কাই বমি। এ মা কে বলেছে সেটা? ম্যাম। ম্যাম বলেছে? আর লাইন দাদাটার কি বক্তব্য? লাইন দাদাটা কি বলেছে? যা আমাকে আমার গায়ে বমি করে দিল। ও তোমাকে বকেনি তো? স্কুল থেকে ফিরেই ফ্রেশ হয়ে ঝনক বসে পড়েছে বম্মার সাথে স্কুলের গল্প নিয়ে। রোজ এইসব গল্প আমাকে আর দিয়াকেই শোনায়। আজকে বম্মাকে পেয়ে আর ছাড়েনি, বম্মাকে ধরে বেঁধে একেবারে গল্প শোনাতে বসে পড়েছে। এই নিম্নচাপের মধ্যেও লাকিলি যখন ঝনককে আমি স্কুলে দিতে গেলাম আর যখন আনতে গেলাম, একবারও বৃষ্টি হয়নি। আর যেই ওকে নিয়ে আমি বাড়িতে ঢুকলাম, সাথে সাথেই আকাশের অবস্থা দেখো, কি কালো হয়ে এসেছে, আবার এক্ষুনি মনে হচ্ছে ঝেপে নামবে। ঝনককে খাইয়ে শুইয়ে দিয়েছি, আর এদিকে এসে দেখছি মা মেয়েতে খেতে বসেছে, আর তার সাথে চলছে কোলাজবাবুর সাথে গল্প। ও বাবা, কোলাজবাবু তো আজকে টিপ পড়েছে, আরও কিউট লাগছে তাই না? টিপ পরে আবার খুব মজাও হয়েছে, হাসছে দেখছো কেমন। সন্ধেবেলা রাকেশ অফিস থেকে ফেরার সাথে সাথেই শুরু হয়ে গেছে বাবা ছেলের যুদ্ধ। এটাকে তো যুদ্ধই বলবো, আর কি বলবো, কাণ্ডটা দেখো দুজনের। এইটা কিন্তু রোজকার ব্যাপার। তোমার লজ্জা বলে কিচ্ছু নেই? আছে তো, লাগছে। সাড়ে 6টার সময় এক গাদা আঠাল আম ডাম নিয়ে বসছে। আঠাল নাকি? আঠাল আর আম আর কাঁঠাল, আম আর কাঁঠাল মিলিয়ে বলে দিয়েছি আঠাল। এক গাদা আঠাল নিয়ে বসছে। লেখা রয়েছে রেয়াংশ ভট্টাচার্য। ঝনক বাড়িতে দুষ্টুমি করে ঠিকই, একটু অবাধ্যও বটে, কিন্তু রেজাল্টটা মোটামুটি ঠিকঠাকই করেছে। তবে দেখা যাক ফাইনালে কি করে। সন্ধ্যে 7টার সময় আমরা বেরিয়ে গেছি তিনজন মিলে। এখানে দেখি ঝনকও আছে। কোথায় ঝনক? কোথায় যাচ্ছ তুমি? বাড়ি যাচ্ছি। ঠিক করে বলো বাবা, কোথায় যাচ্ছ? ঝনক এখন যাচ্ছে জীবনে আজকে ফার্স্ট টাইম গান শিখতে। আমি গান শিখবো। গিয়ে কি করবে? সারেগামা বলবো। হ্যাঁ, ভেরি গুড। রাকেশ আর আমি আছি দুজনেই। আগে গানের ক্লাসে যাবে, তারপরে যদি টাইম থাকে তাহলে পড়তে যাবে। আজকে এখন 7টা বাজে, দেখা যাক গিয়ে কি করে। ঝনক ওইখানে গিয়ে একেবারে গুড বয়ের মতো বসে বসে কিন্তু গান করলো। প্রথম দিনই আমরা এতটা এক্সপেক্ট করিনি, এক্সপেকটেশনের বাইরে গিয়েই করলো। তবে দেখা যাক বাড়িতে কতটা প্র্যাকটিস করাতে পারি। গানের ক্লাসে প্রথম দিন গেছে বলে কথা, টাইম তো একটু বেশি লাগবেই, তাই জন্য আর পড়তে যাওয়া হলো না। মোমো আর মিমি দিয়ার বাড়িতে এসে বসে আছে। ঝনকের তাই খুব তারা বাড়ি ফেরা।
এই আমি গান করেছি। কি গান করেছিস না শুনি? আর গান শিখে এসে প্রথমেই আগে মিমিকে গল্প বলছে কি কি গান শিখলো, আর তারপর মোমোকে। এক ফাঁকে রান্নাঘরে এসে উকি মেরে দেখলাম মাটন তো সকালেই হয়ে গেছিল, আর এইদিকে দেখলাম এক গামলা পোলাও হচ্ছে। এই যে একেবারে ঝরঝরে টেস্টি পোলাও রেডি। আর অন্যদিকে গিয়ে দেখছি মা খাবার বাড়ার তোড়জোড় করে যাচ্ছে। তবে আজকে মিষ্টিগুলো কিন্তু স্পন্সর করেছিল জামাইরা। পোলাও আর মাটন খাওয়ার পর এত রকম মিষ্টি খাওয়া যায়, তাই জন্য মিষ্টিগুলো আমরা বাড়িতে ছ্যাদা বেঁধে নিয়ে এসেছি। এত লোভনীয় মিষ্টি, ভাগ ছাড়া যাবে না। বৃষ্টির জন্য চেরি আর বেরিকে তো নিয়ে আসেনি ওরা, তাই জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। রুম আর শুভমদা আগে বসে পড়লো, আমি আর রাকেশ পরে খাবো, পরে বাড়ি যাব। এই যে চলে এসেছেন খেতে। কেমন হয়েছে খাবার দাবার ব্যবস্থাপনা? ষষ্ঠীর খাওয়া হচ্ছে, ষষ্ঠীর 10 দিন পর। ভাজা ইলিশ অন্য একদিন খাওয়া হবে। হ্যাঁ, অন্য একদিন হবে। ও বাবা, এদিকে মিষ্টি শেষ হয়নি, এদিকে আরো মিষ্টি চলছে। লজ্জা করে না? আর এই যে আর ঠ্যাংলা এসছে, ওকে দেওয়া হয়নি বলে হ্যাঁ, আগে আগে বসে গেছে কি? না বাচ্চা রেখে এসেছে না, ঠ্যাংলা বসেছে খেতে। জামাই ষষ্ঠীর ভুড়ি ভোজটা তো মিস করলে না? জামাই ষষ্ঠীর ভুড়ি ভোজ যদি হয় রোজ রোজ। এই উক্তিটা হচ্ছে আমাদের বড় জামাই উষ্ণীশ বাবুর। এমনটা যদি হতো রোজ রোজ, জামাই ষষ্ঠীর ভুড়ি ভোজ এমনটা যদি হতো রোজ রোজ। কেমন হয়েছে বলো মাকে? দারুণ হয়েছে। কোনটা দারুণ হয়েছে? দুটোই একদম এ ডবল এ। তোমার ডবলে, তুমি ডবলে পেয়েছো। বাড়িতে তো ফিরে গেছি, আর যেহেতু রাতের খাবার খেয়ে একেবারে ফিরেছি, তাই জন্য 10:30 বেজে। আজকে আমি 3টে কারণে খুব খুশি। নাম্বার 1, আজকে ঝনক স্কুলে যেতে গিয়ে একদম জ্বালায়নি, উল্টে আরও আমাকে বলেছে আমি স্কুলে চলে যাচ্ছি, তোমাকে টাটা করে দেবো। ঢোকার সময় টাটা করে ঢুকেছে, কোনো রকম প্রবলেম করেনি। নাম্বার 2 হলো ও আজকে গান শিখতে গেল জীবনের প্রথম, গিয়ে যা ভেবেছিলাম তার থেকে ভালো করেই করেছে গান, মোটামুটি ঠিকঠাক করেছে। আর 3 নম্বর হলো ঝনক আজকে স্কুল থেকে মার্কশিট পেয়েছে, মার্কশিটের যেই রেজাল্টটা করেছে সেটা আশানুরূপ করেছে। এই 3টে কারণে আজকে আমি ঝনকের উপর খুব খুশি। 11টা বেজে গেছে এখন, ঝনককে এখনো কিচ্ছু করানো হয়নি। এই দেখো আজকে বিছানা এখনো ফাঁকা, এদিকে আমার সমস্ত কিছু হয়ে গেছে, আমি একেবারে ঘুমানোর জন্য রেডি। ঝনক এখন ব্রাশ করছে, এরপরে ওকে ফ্রেশ করে শুয়ে দেবো। আর আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। গুড নাইট।